খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাইকোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন আবার মাইক লাগান দেখি। হাতে নাতে গ্রেপ্তার ব্যাটরা থানার এসআই, খপ করে ধরেছি ঘুষখোরদের করা বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশ মৌখিক নির্দেশ দিলে মসজিদ থেকে মাইক খুলবেন না, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। হিমাচলের পাওটা সাহিবে ভোরবেলা খুন, ব্যস্ত চকে ব্যক্তির গলা কেটে হত্যা। লাইনের ঝামেলা শেষ, এবার বাড়িতে বসেই সেরে নিন আধার কার্ডের যাবতীয় আপডেট, রইল সহজ নিয়ম। বুকের ওপর দিয়ে বইছে নদী, আসানসোলে বন্যার তাণ্ডবে ছাদি এখন শেষ আশ্রয়, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের আগুন। কাস্ট সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারকে বড় ধাক্কা হাইকোর্টের। 2011 সালের পর জারি হওয়া শংসাপত্র নিয়ে কি নির্দেশ? রেশন কার্ডে আসছে বিরাট পরিবর্তন, যৌথ পরিবারের নিয়মে বড় ধাক্কা দিল রাজ্য সরকার। ফাঁসি নয়, মৃত্যুদণ্ড হবে ইঞ্জেকশনে, বড় রায় সুপ্রিম কোর্টের। টানা বৃষ্টিতে কলকাতায় ভেঙে পড়ল বহুতলের একাংশ, চাপা পড়ে মৃত এক, আগেই বিপজ্জনক ঘোষণা করেছিল কেএমসি। সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, মুম্বাই থেকে গ্রেপ্তার বীরভূমের পুলিশ কর্মী। জনগণনার অফলাইন সেলফ এনুমারেশনে শীর্ষে মালদহ, পিছিয়ে পশ্চিম বর্ধমান, কলকাতা। এবার কি করণীয়? আরশোলা ঠেকাতে বাড়াবাড়ি করা হয়নি, দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্ট গড়ছে তদন্ত কমিটি, বিহার পদক্ষেপ করল AK-47 কাণ্ডে। বিরোধী দলনেতা পদে আপাতত বহাল রইলেন ঋতব্রত, মামলা সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। রাম মন্দিরের প্রণামী চুরিতে জড়িত নন, ট্রাস্টের পদত্যাগী কর্তা চম্পতকে ক্লিন চিট দিল উত্তরপ্রদেশ সরকারের সিট। দোকানের বাইরে আয়, আমরা বিজেপি করি, মিষ্টির দোকানে যুবনেতার তণ্ড, থানায় অভিযোগ। অন্নপূর্ণা যোজনায় পরের কিস্তির টাকা কবে ঢুকছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ডিএ মামলায় বড় আপডেট, সুপ্রিম কোর্টে পরিসংখ্যান দিয়ে যা জানালো রাজ্য। পাল্টা সওয়ালে কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাপাডাঙ্গায়। কাজে বাধা মমতার, রাজ্য পুলিশ নয় আইপ্যাক মামলায় সিবিআই তদন্তই চাইছে ইডি। লাস্ট ডেটের মধ্যে এলপিজির ইকেওয়াইসি হয়নি, তাহলে কি বাতিল হয়ে যাবে গ্যাসের কানেকশন? জেনে নিন কি করবেন। বাংলো বাড়িতে কিসের আড়াল, তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে তোলপাড় বাসন্তী। তৃণমূল আমলে দখল করেছিলেন অনুব্রতরা, পালাবদলের পর জমি ফিরে পেতে জেলাশাসকের দ্বারস্থ পূর্ণ দাস বাউল। আইপ্যাক মামলায় তদন্তকারী সংস্থা বাছাই নিয়ে জট, সুপ্রিম কোর্টের প্রস্তাবে আপত্তি ইডির। পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিস্থিতির পরিদর্শন, অবৈধ নির্মাণে বুলডোজার চালানোর হুঁশিয়ারি মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশ, সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করে মামলা চলছে। প্রায় 4000 মসজিদের আপত্তির কথা বলা হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। জনস্বার্থ মামলা হিসেবে তা ধোপে টেকে না, তাই তা খারিজ করা হলো। আদালতের এই রায়ের পর মসজিদের তরফে মামলায় সওয়াল করা কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এবার থেকে নির্দিষ্ট শব্দসীমা মেনে মাইকে আদান চলবে, আরো বাধা দেওয়ার কিছু নেই। যেসব মসজিদ থেকে মাইক খোলা হয়েছিল তারা আবার মাইক লাগাতে পারবেন। কথায় বলা হয়েছে একটি মৌখিক নির্দেশের ভিত্তিতে এই মামলা হয়েছে। কোন কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে তা তারা উল্লেখ করেনি। কোনো বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘনের নথি নেই, অভিযোগগুলি অস্পষ্ট। ইমাম ও মসজিদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করা হয়েছে, কিন্তু তাদের কেউই আদালতে এসে বয়ান দেননি। মূলত সংবাদপত্রের খবরের উপর ভিত্তি করে তৈরি, যেখানে বলা হয়েছে পুলিশ কর্মীরা মসজিদগুলিকে লাউডস্পিকার সরানোর নির্দেশ দিয়েছে, কিন্তু এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি। সম্প্রতি পুলিশ প্রশাসন মসজিদ কমিটিগুলিকে মৌখিকভাবে মাইক খোলার নির্দেশ দেয়, কোথাও কোথাও নিজেরাই গিয়ে তা খুলে দিয়েছে বলে অভিযোগ ওঠে। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে আদালত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে তথ্য চায়। তার ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন এজি জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তিনি আদালতে জানান, পুলিশ প্রশাসনের তরফে এমন কিছু করা হয়নি, তা মৌখিক নির্দেশ ছিল মাত্র। বিচারপতিরা জানতে চান মসজিদের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের কোনো বৈঠক কি হয়েছিল? উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান, না, তা হয়নি।
পালা বদলের পর রাজ্য দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করেছে নতুন সরকার। ফলে একের পর এক ধরা পড়ছেন দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকরা। ঝাড়গ্রামের পর এবার হাওড়া থেকে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। সোমবার ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টরকে হাতে নাতে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। ধৃত ব্যক্তি হলেন হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার। জানা গেছে সুব্রত 15,000 টাকা ঘুষ নিয়েছেন, সেই টাকা উদ্ধার হয়েছে। সোমবার পুরুলিয়ার মানবাজার থেকে ঘুষখোরদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, খপ করে ধরেছি আর জেলে ঢুকিয়ে দিয়েছি। তিনি জানান, শুধু সাসপেন্ড করে ক্ষান্ত থাকবে না রাজ্য, ঘুষ নিলে জেল ঢুকানো হবে বলে কড়া বার্তা দেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, 1 আগস্ট ব্যাটরা থানায় বাড়ির সদস্যদের বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ নিয়ে এসেছিলেন এক মহিলা। সেই মামলার তদন্তভার যায় সুব্রত সরকারের কাছে। সুব্রত অভিযোগকারী মহিলার কাছ থেকে ঘুষ চান। এরপরই ঘটনার কথা রাজ্য দুর্নীতি দমন শাখাকে জানান ওই মহিলা। সেই মতো অভিযুক্ত এসআইকে ধরতে পাতা হয় ফাঁদ। জানা যায়, অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টরকে হাতে নাতে ধরতে এদিন ব্যাটরা থানায় আসেন ওই মহিলা। অভিযুক্তকে 15,000 টাকা ঘুষও দেন তিনি। সেই সময় ফাঁদ পেতেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। মহিলা থানা থেকে বের হতেই উপস্থিত হন এসিবির আধিকারিকরা। এরপর সুব্রতর হাত ডোবাতেই জলের রং গোলাপি হয়ে যায়। এর জেরে তাকে গ্রেপ্তার করে রাজ্য দুর্নীতি দমন শাখা। সম্প্রতি জামবনিতে রাজ্য দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়ে গিধনি বিডিও অফিসের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। গিধনিতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির বরাত পেয়েছিলেন এলাকার ঠিকাদার পিন্টু মল্লিক। সেই কাজের টাকার বিল চাইতে গিয়েছিলেন বিমল সাহার কাছে। তখন পিন্টুর কাছে তিনি 2 লক্ষ টাকা ঘুষ চান। এরপর পিন্টু বিষয়টি দুর্নীতি দমন শাখার টোল ফ্রি নম্বরে জানান। সেই টাকা বিমলকে দিতে আসেন পিন্টু। জানা গিয়েছে, সেই সময় সেখানে আগে থেকে ফাঁদ পেতেছিলেন এসিবির লোকজনেরা। টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন বিমল সাহা। এই ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী পুরুলিয়াকে বলেন, খপ করে ধরেছি আর জেলে ঢুকিয়ে দিয়েছি। এছাড়াও মোটর ভেহিকেলের 2 ঘুষখোর ইন্সপেক্টরের কথাও উল্লেখ করেন শুভেন্দু। তার কথায়, শুধু সাসপেন্ড করলেই মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, জেলে ঢুকিয়েছি, করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদের জিতিয়েছেন। পুলিশের মৌখিক নির্দেশের উপর কোনো নির্দেশ নয়। মসজিদে মাইক খোলার মামলা খারিজ করে দিল হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মামলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশের উপর কোনো নির্দেশ নয়। সংবাদপত্রের উপর নির্ভর করে মামলা ও 4,000 মসজিদের কথা উল্লেখ। তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। এই যুক্তিতেই খারিজ মামলা করল আদালত। ধর্মস্থান থেকে পুলিশের পক্ষ থেকে কোনো আইনি নোটিশ ছাড়াই জোর করে লাউডস্পিকার বা মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনার প্রতিবাদে ও প্রশাসনিক পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আগে শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছিলেন, পুলিশ মসজিদের উপর উঠে যাচ্ছে মাইক খুলতে। জুতো পরে পুলিশ যাচ্ছে। 4,000 মসজিদ থেকে মাইক খোলা হয়েছে। কোন জেলা থেকে কোন মসজিদ থেকে মাইক খোলা হলো সেই তথ্য জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত স্পষ্ট করে দিয়েছে, যেমন আজান চালাচ্ছিলেন তেমন আজান চালাবেন। আইন অনুযায়ী যে ডেসিমেল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজান চলবে। অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন, এরকম কোনো ওরাল অর্ডার দেওয়া হয়নি। আদালত বলছে, মৌখিক বললে তো কোনো প্রমাণ হতে পারে না, সবই মৌখিক, তাই এই কেস খারিজ হয়েছে। তবে তিনি বলেন, আদালত স্পষ্ট করে দিয়েছে, এবার থেকে কোনো মসজিদে মাইক খোলা হবে না। পুলিশ মৌখিক নির্দেশ দিলে পুলিশ এসে মসজিদে ঢুকলে পাল্টা মামলা দায়ের করবেন। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার নাহানে এক ব্যক্তিকে গলা কেটে খুন করা হয়েছে। পাওটা সাহিবের সবচেয়ে ব্যস্ত বিশ্বকর্মা চকে মঙ্গলবার ভোররাত প্রায় 2:30 থেকে 3টের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহরের পার্কিং এলাকা থেকে বিশ্বকর্মা চক পর্যন্ত রক্তের দাগ পাওয়া গিয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা 2 ঘন্টার সময়সীমা শেষ হওয়ার পর রাস্তা অবরোধ করেন। জানা গিয়েছে, মৃত ব্যক্তি শিলাইয়ে সবজির দোকান চালাতেন এবং প্রতি তৃতীয় দিন সবজি নিয়ে আসার জন্য পিকআপ গাড়িতে করে পাওটা সাহিব যাতায়াত করতেন। তবে এখনও পর্যন্ত ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। এদিকে পরিবারের সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ থানার বাইরে জড়ো হন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃতের পরিচয় ভাব সিং, বয়স 53। তিনি শহিরামের ছেলে এবং সিরমৌর জেলার শিলাই তহসিলের আওয়াদ গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, কোনো কাজে ভাব সিং পাওটা সাহিব এসেছিলেন। এই সময় রাত 2:30 থেকে 3টার মধ্যে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা বিশ্বকর্মা চকের কাছে ভাব সিংয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার গলা কেটে দেয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ভাব সিংকে দেখে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। নবনির্মিত পার্কিং এলাকাতেই এই বিবাদ হয়েছিল এবং মনে করা হচ্ছে ভাব সিং হেঁটে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। খবর পেয়ে পাওটা সাহিব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। পাওটা সাহিবের ডিএসপি মানবেন্দ্র ঠাকুরও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এখন ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। উল্লেখ্য, রবিবার সোলন জেলার বদ্দিতে এক ব্যক্তি তার স্ত্রীকে খুন করে পালিয়ে গিয়েছিলেন। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। পাওটা সাহিবের ডিএসপি মানবেন্দ্র ঠাকুর জানান, রাতে হাসপাতাল থেকে খবর পাওয়া গিয়েছিল এবং ঘটনাস্থলে পুলিশ রক্তের দাগ পেয়েছে। পার্কিং এলাকাতেও রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশ খুনের মামলা দায়ের করেছে।
ডিএসপি জানান, কয়েকটি ক্যামেরা কাজ করছিল, আবার কয়েকটি খারাপ ছিল। ভাব সিং ফলের ব্যবসা করতেন এবং ঘটনাস্থল থেকে তার গাড়িও উদ্ধার হয়েছে। ভারতের নাগরিক জীবনে আধার কার্ড এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা যাচাই, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া কিংবা স্কুল কলেজে ভর্তি ও চাকরি, সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজনীয়তা সর্বব্যাপী। তাই আধার কার্ডে কোনো ভুল থেকে গেলে তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সাধারণ মানুষের এই দুর্ভোগ কমাতে এবং পরিষেবা আরও সহজলভ্য করতে এবার আধার আপডেটের নতুন নির্দেশিকা ও হোম সার্ভিসের ব্যবস্থা আনা হয়েছে। বাড়িতে বসেই আধার আপডেট, ঝঞ্ঝাটহীন নতুন নিয়ম। বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড কেবল একটি পরিচয়পত্র মাত্র নয়, বরং প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন কার্যতালিকার অপরিহার্য অঙ্গ। তবে জীবিকা বা অন্যান্য কারণে বাসস্থান পরিবর্তন কিংবা ব্যক্তিগত তথ্যে ভুল সংশোধনের প্রয়োজন হামেশাই পড়ে। এতদিন আধার সেন্টারে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হতো। তবে নতুন নিয়মে সেই দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে চলেছে। কিভাবে মিলবে আধার আপডেটের হোম সার্ভিস? আধার এনরোলমেন্ট বা যে কোনো তথ্য আপডেটের সুবিধার জন্য এখন থেকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। বাড়িতে বসেই খুব সহজে এই পরিষেবা পাওয়া সম্ভব। এর জন্য জন্ম শংসাপত্র বা মেডিকেল শংসাপত্রের মতো প্রয়োজনীয় নথিগুলি জমা দেওয়া একান্ত প্রয়োজন। পরিষেবা পেতে UIDAI এর নির্দিষ্ট ইমেল ঠিকানা কিংবা সংশ্লিষ্ট আঞ্চলিক বা রাজ্য দপ্তরের ইমেল ঠিকানা একটি রিকোয়েস্ট পাঠাতে হবে। ইমেলে স্পষ্টভাবে জানাতে হবে যে আপনার ঠিক কোন পরিষেবাটি প্রয়োজন, ঘরের দরজায় কোন কোন আধার পরিষেবা পাওয়া যাবে। বাড়িতে বসেই আধার পরিষেবার জন্য আবেদন করলে যে সমস্ত কাজগুলি ঘরে বসেই সেরে ফেলা সম্ভব তার তালিকা নিচে দেওয়া হলো। নতুন আধার এনরোলমেন্ট, বায়োমেট্রিক আপডেট, মোবাইল নম্বর বা ইমেল আপডেট, ঠিকানা আপডেট, হোম সার্ভিসের খরচ কত? বাড়িতে বসেই আধার পরিষেবার এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট হোম সার্ভিস চার্জ দিতে হয়। এই পরিষেবার জন্য 700 টাকা হোম সার্ভিস চার্জ ধার্য করা হয়েছে। পাশাপাশি আধার পরিষেবার জন্য যে নির্ধারিত ফি প্রযোজ্য তার সঙ্গে এই অতিরিক্ত চার্জ নেওয়া হয়ে থাকে। ফলে সামান্য খরচে দীর্ঘ লাইনের ঝামেলা এড়িয়ে ঘরে বসেই আধার সংক্রান্ত কাজ মিটিয়ে নেওয়া এখন অনেকটাই সহজ। প্রবল বর্ষণে আসানসোলের বুক চিরে যাওয়া গারুই নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়ল আসানসোলের রেলপাড় সহ বিস্তীর্ণ এলাকা। সোমবার রাত থেকে শুরু হওয়া এই দুর্যোগে কার্যত জলমগ্ন শহর। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, আবার অনেকেই প্রাণের ভয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। সোমবার সকাল থেকে একটানা বৃষ্টির জেরে দুপুরের পর থেকেই গারুই নদীর জল ফুলে ফেঁপে উঠতে থাকে। রাতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। রেলপাড়ের বিস্তীর্ণ এলাকা একতলা সমান জলের নিচে তলিয়ে যাওয়ায় বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। আসবাবপত্র, খাদ্য সামগ্রী সবই নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার আশঙ্কা ইতিমধ্যেই পুরো রেলপাড় এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার ফলে অন্ধকারে মশার উপদ্রব ও জলবাহিত রোগের আশঙ্কায় দিন কাটছে মানুষজনের। উদ্ধার কাজ ও জনপ্রতিনিধিদের তৎপরতা। উত্তর আসানসোলের 4টি ওয়ার্ড এখন মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগকারী সেতুগুলি ভেসে গেছে এবং রাস্তাঘাট জলের তলায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে জেলা প্রশাসন, পুর নিগম, বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ ও দমকল উদ্ধার কাজ চালাচ্ছে। বহু মানুষকে স্থানীয় ধর্মশালা ও স্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাক্তন কাউন্সিলর গৌরব গুপ্ত জানান, সকাল থেকেই আটকে থাকা মানুষদের জন্য দুধ, পাউরুটি ও শিশুদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বিধায়কদের প্রতিনিধি ও দল এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। উদ্ধার কাজ চলেও স্থানীয়দের একাংশের গলায় আক্ষেপ ও ক্ষোভের সুর। বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় নেতামন্ত্রীদের দেখা মিললেও বিপদের দিনে কাউকেই পাশে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিনের জলমগ্ন হওয়ার সমস্যা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। প্রতি বছরই কি এই ছবি দেখতে হবে? বাসিন্দাদের অভিযোগ, গারুই নদীর গতিপথ দখল করে বহু অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। এছাড়া নদীর নাব্যতা কমে যাওয়ায় অল্প বৃষ্টিতেই এই প্লাবন সৃষ্টি হয়। কয়েক বছর আগে পুর নিগমের তৈরি করা মাস্টার প্ল্যান যে পুরোপুরি কার্যকর হয়নি তা এই দুর্যোগেই স্পষ্ট হয়ে উঠেছে। পুর নিগমের এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে প্রশাসন তৎপর। খুব দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে নদীর সংস্কার ও দখলমুক্ত না করা পর্যন্ত আসানসোলের বাসিন্দাদের এই আতঙ্ক থেকে মুক্তির পথ কোথায়, সেটাই এখন বড় প্রশ্ন। রাজ্যের 2011 সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইয়ের রাজ্য সরকারের সিদ্ধান্তে বড়সড় বাধা পড়ল। গত মে মাসে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে জারি করা সেই বিজ্ঞপ্তির উপর অবশেষে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এর ফলে পরবর্তী আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত SC, ST এবং OBC সার্টিফিকেট যাচাইয়ের প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ বজায় থাকবে। ঠিক কি ছিল রাজ্যের নির্দেশ? চলতি বছরের গত 14 মে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল যে 2011 সালের পর থেকে রাজ্যে যত তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণী বা OBC সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলির সবকটি ফের যাচাই করে দেখতে হবে। কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা তৎক্ষণাৎ বাতিল করার কথাও জানিয়েছিলেন রাজ্য সরকার। হাইকোর্টে মামলা ও উভয় পক্ষের সওয়াল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর পক্ষে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে
আদালতে সওয়াল করে জানান যে এই ধরনের শংসাপত্র বাতিল করার কোনো এখতিয়ার বা ক্ষমতা রাজ্যের নেই। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র পাল্টা দাবি করেন যে আধার কার্ড, ভোটার কার্ড এবং পারিবারিক অন্যান্য নথিপত্র যাচাই করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার রাজ্যের রয়েছে। হাইকোর্টের নির্দেশ ও ব্যতিক্রম। উভয় পক্ষের যুক্তি তর্ক শোনার পর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ মে মাসের ওই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সামগ্রিকভাবে এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট যাচাই করা যাবে না। তবে এর পাশাপাশি আদালত একটি বিশেষ নির্দেশও দিয়েছে। উচ্চ আদালত জানিয়েছে, নির্দিষ্ট কোনো ক্ষেত্রে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ সরকারের কাছে আসে তবে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলার আধিকারিকরা তা তদন্ত করে যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন। এক্ষেত্রে কোনো বাধা নেই। আদালতের এই রায়ের ফলে রাজ্য জুড়ে শংসাপত্র পুনর্যাচাইয়ের প্রক্রিয়া আপাতত থমকে গেল। রাজ্যে রেশন ব্যবস্থাকে আরও উন্নত, সুশৃঙ্খল ও অত্যাধুনিক করে তুলতে এবার এক বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া যেমন রেশন সামগ্রী তোলা যায় না, তেমনি এবার পরিবার ভিত্তিক রেশন ব্যবস্থাতেও আনতে চলেছে বড়সড় পরিবর্তন। নতুন নির্দেশিকা অনুযায়ী একই যৌথ পরিবারের সদস্যরা এখন থেকে আর আলাদা আলাদা স্থান বা বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে নিজেদের বরাদ্দের খাদ্যদ্রব্য তুলতে পারবেন না। উল্লেখ্য, ডিজিটাল ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকে পোর্টাবিলিটির সুবিধা থাকায় যে কোনো কার্ডধারী বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রাজ্যের যে কোনো প্রান্তের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তোলার সুযোগ ছিল। গ্রাহকদের সুবিধার্থেই ডিজিটাল রেশন ব্যবস্থা চালুর পর এই যে কোনো স্থান থেকে রেশন তোলার সুবিধা চালু করা হয়েছিল। তবে এবার সেই ব্যবস্থাতেই পরিবর্তন আনছে প্রশাসন। এতদিন পর্যন্ত যৌথ পরিবারের অন্তর্ভুক্ত যেসব কার্ডধারীরা কাজের সূত্রে অন্য কোনো এলাকায় বা দূরে বসবাস করতেন, তারা নিজেদের ভাগের খাদ্যদ্রব্য সেই জায়গা থেকে আলাদাভাবে সংগ্রহ করতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আর আলাদা করে রেশন নেওয়ার সুযোগ থাকছে না। খাদ্য দপ্তরের স্পষ্ট বার্তা, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে এক পরিবারের সমস্ত সদস্যকে শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গা থেকেই তাদের প্রাপ্য রেশন তুলতে হবে। ফাঁসির বদলে কম যন্ত্রণাদায়ক পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির যন্ত্রণা কমানো এবং তার মর্যাদা রক্ষার জন্য মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কোনো বিকল্প পদ্ধতি চালু করা হবে না। সেক্ষেত্রে আপাতত ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসি বহাল থাকলো। সম্প্রতি আইনজীবী ঋষি মালহোত্রা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। এই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতিতে ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন, গুলি করে মৃত্যুদণ্ড, ইলেকট্রিক চেয়ারের মতো কম যন্ত্রণাদায়ক পদ্ধতির প্রস্তাব দেওয়া হয়েছিল। আজ সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। কি ছিল আবেদনে? জনস্বার্থ মামলার আবেদনে দাবি করা হয়েছিল, ফাঁসি অত্যন্ত যন্ত্রণাদায়ক, অমানবিক এবং নিষ্ঠুর। তাই সিআরপিসির 354(5) ধারায় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিধানকে অসাংবিধানিক ঘোষণা করা হোক। পাশাপাশি সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানানো হয়েছিল।